বিয়ের ২ মাসের মাথায় আমার শাশুড়ি একদিন রাতের বেলা কমলিকাকে গলা টিপে হত্যা করার চেষ্টা করে। কারণ কমলিকা পরপুরুষদের সঙ্গে রাতের বেলা। আসলে আমার নাম সুনন্দা এবং আমার দেওরের বউ মানে আমার জায়ের নাম কমলিকা। আমার যে বাড়িতে বিয়ে হয়েছিল সেই বাড়ি থেকে এক পা বাইরে বেরোনোর ক্ষমতা আমাদের ছিল না। অথচ আমার বর বাড়িতে থাকতো না, সে দিল্লিতে কাজ করত। আমার শাশুড়ি খুবই রাগী স্বভাবের ছিল। একটু কিছু ভুল ত্রুটি হলেই শাশুড়ি অনেক বেশি কথা শুনিয়ে দিত, এমনকি গায়ে হাতও তুলে দিত। আমার বিয়ে হতে ৩ বছর হয়েছিল। আমার বরেরা ২ ভাই। আমি বাড়ির বড় বউ। আমার দেওরের বিয়ে সবে ২ মাস আগেই হয়েছে। বিয়ের পরে আমি যেমন আমার বরের সঙ্গে ঠিকঠাকভাবে সময় কাটাতে পারিনি, ঠিক ওই রকমই আমার জাও তার বরের সঙ্গে ঠিকঠাক টাইম কাটাতে পারেনি। তার বিয়ে হতে ২ মাস হয়েছে, অথচ সে নিজের বরকে ছাড়া থাকছে। এমনকি আমাদের কাছে মোবাইলও ছিল না। শাশুড়ির কাছে যে কিপ্যাড মোবাইলটা ছিল, সেই মোবাইল থেকে আমরা দুই জাতে বরের সঙ্গে কথা বলতাম। আমার শাশুড়ি এতটাই কড়া স্বভাবের ছিল যে বাড়ির বাইরে যাওয়া তো দূরের কথা, আমাদেরকে মোবাইলও ব্যবহার করতে দিত না। সপ্তাহে একদিন করে আমার শাশুড়ি নিজের মোবাইলটা আমাদেরকে দিত। তখন আমরা বরের সঙ্গে কথা বলতাম। একদিন রান্নাঘরে আমি ও কমলিকা রান্না করছিলাম। ঠিক ওই সময় কমলিকা হাত থেকে কাঁচের গ্লাসটা পড়ে ভেঙে যায়। তখন সে ভয়ে তাড়াতাড়ি কাঁচের গ্লাসটা ঝাড় দিয়ে ডাস্টবিনে ফেলতে যায়। ঠিক ওই সময় শাশুড়ি রান্নাঘরে চলে আসে এবং কমলিকাকে বলে, তুই কি বাবার বাড়ি থেকে কিছুই শিখে আসিসনি? যখন দেখি কিছু না কিছু গণ্ডগোল পাকাতেই থাকিস। কাল বাটি ভাঙা, আজ গ্লাস ভাঙা, প্রত্যেক দিন এরকমভাবে যদি ঘরের জিনিসগুলো ভাঙতেই থাকিস, তাহলে তো আমি ভিখারি হয়ে যাব। আর এই যে প্রত্যেক দিন এই জিনিসগুলো ভাঙছিস, এই জিনিসগুলো কে দিবে, তোর বাবা? তখন কমলিকা শাশুড়িকে বলে, ভুল হয়ে গেছে, কি করব, ইচ্ছে করে তো করিনি। আর তার জন্য আপনি আমাকে এত বাজে বাজে কথা শোনাচ্ছেন। শাশুড়ি তখন বলে, একে তো দোষ করেছিস, তার উপর আমার সঙ্গে তর্ক করছিস। আমার শাশুড়ি তখন কমলিকার গায়ে হাত তুলতে যায়। আমি তখন শাশুড়ি মাকে ধরে নিই ও বলি, মা, ওর ভুল হয়ে গেছে, ওকে ক্ষমা করে দেন। মা তখন রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। তারপর কমলিকা আমাকে বলে, দিদি, আপনি কেন এরকমভাবে মায়ের সব কিছু সহ্য করে থাকেন? ওনার ব্যবহার আমাদের প্রতি এতটাই খারাপ যে সহ্য করার মতো না। একে তো আমার নতুন নতুন বিয়ে হয়েছে, তার উপর আমাকে আমার পরের সঙ্গে দিল্লি যেতে দেয়নি। তার উপর উনি প্রত্যেকটা কাজে কিছু না কিছু ভুল ত্রুটি বের করেন। আমি তো কমলিকাকে নিজের বোনের মতোই ভালোবাসতাম। ও যেটা কাজ পারতো না, আমি ওর ভাগের কাজ করে দিতাম, যাতে শাশুড়ি মা ওকে বকাবকি না করে। কিন্তু ভাবতে পারিনি আমি যাকে নিজের বোনের মতো ভালোবাসবো, সে পরে আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করবে। আমাদের বাড়িতে যদি পাশের বাড়ি কোনো বৌদি আসতো এবং তার সঙ্গে বসে যদি কথা বলতাম, তাহলে আমার শাশুড়ি নিজের রুম থেকে বেরিয়ে আসতো এবং আমাদের দিকে এমনভাবে তাকাতো, মনে হতো যেন আমরা অনেক বড় কোনো অন্যায় করে দিয়েছি। আমার শাশুড়ি আমাকে ও কমলিকাকে বাড়ির বাইরে যেতে দিত না। শুধুমাত্র যখন মন্দির যেতাম তখন উনি আমাদেরকে সঙ্গে করে নিয়ে যেতেন। তাছাড়া অন্য কোথাও যেতে দিতেন না। সেদিন যখন আমার শাশুড়ি মোবাইল দিয়েছিল বরের সঙ্গে কথা বলার জন্য, তখন আমার কথা বলা হয়ে গেলে কমলিকা তার বরের সঙ্গে কথা বলে, মানে আমার দেওরের সঙ্গে কথা বলে। আমি ও কমলিকা ছাদে গিয়ে কথা বলতাম। সেদিন কমলিকা ছাদে গিয়ে দেওরের সঙ্গে ফোনে কথা বলছিল। কমলিকা শাশুড়ি নামে দেওরের কাছে দুর্নাম করছিল। ঠিক ওই সময় শাশুড়ি ছাদে চলে আসে এবং কমলিকার কথা শুনে মোবাইলটা তার হাত থেকে কেড়ে নেয়। ও বলে, তুই আমার ছেলের কাছে আমার নামে দুর্নাম করছিস? তোর সাহস তো কম না। তোর বিয়ে হতে সবে ২ মাস হয়েছে, আর এখন থেকে মা ও ছেলের মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছিস। এরপর থেকে তোরা দুইজন কেউ ফোনে কথা বলতে পাবি না। যখন আমার ছেলেরা বাড়ি আসবে তখনই তাদের সঙ্গে কথা বলবি। এই বলে আমার শাশুড়ি রেগে মোবাইলটাকে হাতে নিয়ে নিচে চলে যায়। আমি তখন কমলিকাকে বলি, তোমার এসব কথা বলার কী দরকার ছিল? এখন তোমার একটা ভুলের জন্য আমিও তোমার ভাসুরের সঙ্গে ফোনে কথা বলতে পারবো না। কমলিকা তখন আমাকে বলে, বৌদি, তুমি সবসময় ভয়ে ভয়ে থাকবে, আমি অত ভয়ে ভয়ে থাকতে পারবো না। আমাদের যেটা জিনিসের দরকার হতো সেটা শাশুড়ি মা বাইরে থেকে এনে দিত। এমনকি আমাদের মুখে মাখা ক্রিম ও শ্যাম্পুও শাশুড়ি মা এনে দিত। কমলিকা একটু সাজুগুজু করতে পছন্দ করত। সেদিন শাশুড়িমা যখন বাজার যায় তখন কমলিকা শাশুড়িমাকে বলেছিল মুখে মাখা একটা ক্রিম আনতে, যে ক্রিমের দামটা অনেক বেশি ছিল। শাশুড়িমা তখন বলেছিল এত দামি ক্রিম সে নিয়ে আসতে পারবে না, অত দামি ক্রিম মাখতে গেলে তার বাবার বাড়ি থেকে বেঁধে নিয়ে আসতে হবে। এই কথা শোনার পরে কমলিকা রেগে ঘরের ভিতর চলে আসে এবং হাঁড়ি বাসনগুলোকে জোরে জোরে ঠুকতে শুরু করে। আমি তখন কমলিকাকে বোঝানোর চেষ্টা করি। আমি তাকে বলি যে মা এগুলো সঞ্চয় করছে আমাদের ভালোর জন্যই, আমাদের ভবিষ্যতে যাতে ভালো হতে পারে। আসলে আমার শাশুড়ির একটা জমি বন্ধক দেওয়া ছিল, ওটা ছাড়ানোর জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। তাই আমার শাশুড়ি তার ২ ছেলেকে বাইরে কাজ করতে পাঠিয়েছিল। এখানে কাজ করে যা মজুরি পাওয়া যেত, বাইরে কাজ করে তার দ্বিগুণ পাওয়া যেত। তাই আমার শাশুড়ি তার ছেলেদেরকে বলেছিল বাইরে কাজ করে টাকা ইনকাম করে নিয়ে চলে আসবে এবং সেই টাকা দিয়ে শাশুড়ি নিজের জমিটা ছাড়িয়ে নিতে পারবে।
তখন আর আমার বর এবং দেওরকে বাইরে কাজ করা কোনো দরকার হবে না। শাশুড়ি নিজে আমাকে একদিন পাশে বসিয়ে এই কথাগুলো বলেছিল। তাই আমি জানতাম উনি ভেতর থেকে নরম স্বভাবের ছিলেন। তাই উনার কথার অমান্য আমি কোনোদিনই করতাম না। আমার শাশুড়ি যেহেতু সুগার ও হাই প্রেশার ছিল, তাই উনি প্রত্যেক দিনই ওষুধ খেতেন। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে মোহন বলে একটা ছেলের দোকান ছিল। সে আমাদের দেওর হতো। মোহন মাঝে মধ্যে আমার শাশুড়িকে বাড়িতে এসে ওষুধ দিয়ে যেত। কখনো বা আমার শাশুড়ি নিজে গিয়ে তার দোকান থেকে ওষুধ কিনে নিয়ে আসতো। বেশিরভাগ সময় মোহন বাড়িতে এসে শাশুড়িকে ওষুধ দিয়ে যেত। আমার শাশুড়ি মাকে ওষুধ আমি নিজের হাতে খেতে দিতাম। সেদিন মোহন যখন বাড়িতে আসে, সেদিন আমি তার সঙ্গে ওষুধের ব্যাপারে কিছু কথা বলছিলাম, মানে মোহনের সঙ্গে কথা বলছিলাম। ঠিক ওই সময়ে শাশুড়ি রুম থেকে বেরিয়ে বলে, তুমি কিসের জন্য মোহনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো? চুপচাপ ঘরের ভিতর চলে যাও। একটা পরপুরুষের সঙ্গে তোমার কথা বলার কোনো দরকার নেই। শাশুড়ির কথা শুনে আমি চুপচাপ ঘরে চলে যাই। সেদিন রাতের বেলা যখন খাওয়া দাওয়া করে আমরা নিজের নিজের ঘরে চলে যাই, তখন হঠাৎ করে রাত একটার সময় আমি জল খাওয়ার জন্য নিজের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যেতেই দেখি আমার জায়ের ঘর থেকে একটু অন্যরকম আওয়াজ আসে। আমার তো ভয়ে কপাল থেকে ঘাম ঝরতে থাকে। তারপর আমি আস্তে আস্তে পা টিপে যাই। জায়ের ঘরের দিকে যেতেই দরজার ফাঁক দিয়ে দেখতেই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। কারণ আমার যা মোহনের সঙ্গে সম্পর্ক করছিল। ওটা দেখে তো আমার হাত পা কাঁপতে শুরু করে দেয়। তারপর যেই আমি দরজা খুলে মোহনকে ধরার চেষ্টা করি, তখন কমলিকা আমাকে জোরে ধাক্কা দিয়ে দেয় এবং মোহনকে বলে, তুমি ওখান থেকে পালাও। আমি তখন উঠে মোহনের পা ধরে নিই। মোহন তখন ঘর থেকে বেরিয়ে কোনোরকমভাবে টেবিলের কাছে পৌঁছে যায় এবং আমি যখন তার পা ধরে টানাটানি শুরু করি, তখন কমলিকা আমার হাত ধরে টানতে শুরু করে এবং মোহনকে বলে, তুমি তাড়াতাড়ি এখান থেকে পালাও। মোহন যখন পালাতে চেষ্টা করে, তখন টেবিল থেকে সব থালা বাসন পড়ে যায়। ঠিক ওই সময় মোহন পালিয়ে যায় এবং বাসনের আওয়াজ ও চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনে আমার শাশুড়ি ঘর থেকে বেরিয়ে আসে। শাশুড়ি যেই দেখে ঘর থেকে কোনো একটা লোক পালাচ্ছে, তখন আমার শাশুড়ি আমাদের দুইজনকে বলে, এই রাতের বেলা কে মুখ কালো করেছে? এই ছেলেটা কে? আমি তখন শাশুড়িকে সব কথা বলে দিই যে কমলিকা ওই ছেলেটার সঙ্গে সম্পর্ক করছিল। কমলিকা তখন শাশুড়িকে বলে, মা, ওই ছেলেটার সঙ্গে সুনন্দাদি ঘরে ঢুকে নোংরা কাজ করছিল। আমি নিজের চোখে দেখেছি। আজ যদি আমার হাতে মোবাইল থাকতো তাহলে আপনাকে প্রমাণ হিসাবে দেখাতে পারতাম। কমলিকা মুখ থেকে এরকম কথা শুনে আমি তো অনেক আশ্চর্য হয়ে তার দিকেই তাকিয়েছিলাম আর ভাবছিলাম এত বড় মিথ্যা কথা সে আমার নামে কিভাবে বলতে পারে। আমি তখন কমলিকাকে বলেছিলাম, যে অপরাধটা তুমি করেছো সেটা এখন আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছো? তোমার মতো আমি এরকম নোংরা কাজ কোনোদিন করতে পারবো না। কারণ আমি আমার বরকে ভালোবাসি। তুমি যেমন নিজের বরকে ঠকাচ্ছ, তোমার মতো আমি নিজের বরকে কোনোদিন ঠকাতে পারবো না। আমার শাশুড়ি তখন আমাকে বলে, তোর ব্যবহার যে কতটা ভালো সেটা তো আমি জানি। তুই মাঝে মধ্যে আমার বাইরে যাওয়ার পরে মন্দিরের নাম করে কোথায় যাস? কমলিকা তখন শাশুড়িকে বলে, আমিও দিদিকে দেখেছি আমাদের পাড়ার ২-৪টে বাড়ি পেরিয়ে যে রামু দাদার বাড়ি আছে সেখানে ঢুকতে। দিদি নিশ্চয়ই ওই রামু দাদার সঙ্গে সম্পর্ক আছে। যার জন্য মাঝে মধ্যে দিদি আমার ও আপনার থেকে লুকিয়ে ওই রামু দাদার বাড়ির ভিতরে ঢুকে যায়। মা, আপনি যখন বাজার করতে যান, তখন দিদি লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে রামু দাদার ঘরের ভিতরে ঢুকে যায়। আমি নিজের চোখে দেখেছি। আজ যখন আপনি বাড়ি থেকে বাইরে গেছিলেন, তখন দিদি আবার রামু দাদার বাড়ির ভিতরে ঢুকেছিল। আপনি দিদিকে জিজ্ঞেস করেন ওই রামু দাদার বাড়ির ভিতরে ঢুকে কি করে? কমলিকার কথা শুনে আমি শাশুড়িকে বলি, মা, আমাকে বিশ্বাস করেন, আমি কোনো খারাপ কাজ করিনি। রামু দাদার বাড়িতে গিয়ে রামু দাদার মোবাইল থেকে আমি আপনার ছেলেকে ভিডিও কল করি। আপনি যখন থেকে ফোনে কথা বলা বন্ধ করে দিয়েছেন, তারপর থেকে আমি রামু দাদার মোবাইল থেকে আপনার ছেলেকে ভিডিও কল করি। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি এক্ষুনি আপনার ছেলেকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন। আমি আপনার ছেলে ছাড়া অন্য কোনো পরপুরুষের কথা ভাবতেও পারি না। আমার শাশুড়ি তখন চিৎকার করে বলে, তোরা দুইজন একদম চুপ কর। আমি ভাবতেও পারিনি আমি নিজের ছেলের জন্য তোদের মতো এরকম চরিত্রহীন মহিলাদের বাড়ির বউ করে নিয়ে এসেছি। আমি যেদিন নিজের চোখে তোদেরকে এসব নোংরামি করতে দেখে নিব, সেদিন আমি তোদেরকে নিজে হাতে গলা টিপে মেরে ফেলে দিব। এই কথাটা যাতে মনে থাকে। এটা বলে শাশুড়ি অনেক বেশি রাগ করে নিজের ঘরের মধ্যে ঢুকে যায়। শাশুড়ি যাওয়ার পরে আমি কমলিকাকে বলি, কিসের জন্য তুমি এসব নোংরা কাজ করছো? আজ তোমার জন্য শাশুড়ি আমাকেও বিশ্বাস করতে পারছে না। তোমার লজ্জা করে না? সবেই তোমার বিয়ে হয়েছে আর তুমি একজন পরপুরুষের সঙ্গে নিজের বরের ঘরে ঢুকে এসব নোংরা কাজ করছো। দেওর যখন জানতে পারবে তুমি ওর পিছনে এসব নোংরা কাজ করছো, তাহলে তোমার কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? আর আমি তো তোমাকে ছোট বোনের মতো ভালোবাসতাম। তারপরেও তুমি শাশুড়ির সামনে আমার নামে মিথ্যা কথা বললে। আমি ভাবতেও পারিনি তুমি আমাকে এরকমভাবে শাশুড়ির সামনে ছোট করবে। আজ তোমার জন্য শাশুড়ি আমার উপর থেকেও ভরসা উঠে গেছে। কমলিকা তখন আমাকে বলে, আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব। এমনিতেও আমাদের বর থাকা না থাকা সমান। বিয়ের পরে তো ঠিকঠাকভাবে বরের সঙ্গে সময়ও কাটাতে পারিনি। আর আমাকে একা ফেলে সে নিজের মায়ের কথা শুনে বাইরে চলে গেল।
আমি তো তার সঙ্গে বাইরে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার শাশুড়ি বরের সঙ্গেও যেতে দিল না। আমারও তো ভালোবাসার দরকার। শাশুড়ি ফোনেও কথা বলতে দিবে না, বরের সঙ্গেও থাকতে দিবে না। উনি কি চাইছেন আমাদের থেকে? শাশুড়ি যখন নিজের ছেলেদের সঙ্গে আমাদের থাকতে দিবে না, তাহলে ছেলেদের বিয়ে কিসের জন্য দিয়েছিল? এমনকি উনি মায়ের বাড়িও যেতে দিবেন না। আপনি এত অত্যাচার সহ্য করতে পারেন, কিন্তু আমি না। আমরা বিবাহিত হওয়া সত্ত্বেও বিধবার মতো জীবনযাপন করছি। আপনি বিধবার মতো জীবনযাপন করতে পারেন, কিন্তু আমি এসব সহ্য করতে পারব না। তাই আমার যা ভালো লাগবে আমি তাই করব। পরপুরুষের সঙ্গে সম্পর্ক করে আমি খুশি পাই। আমার প্রয়োজনের জিনিসগুলো এরা এনে দেয় বলেই আমি এদেরকে খুশি রাখি। এই কথাগুলো বলে কমলিকা কাঁদতে কাঁদতে নিজের ঘরের ভিতরে ঢুকে যায় এবং দরজাটাকে লক করে দেয়। এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে। ওই ঘটনাটা হওয়ার পর থেকে আমার শাশুড়ি আমাকে ও কমলিকাকে একদমই দেখতে পারত না। প্রত্যেকটা কথাতেই উনি আমাদের দুইজনকে সন্দেহ করতেন। যদিও বা আমার এতে কোনো দোষ ছিল না। উনি যখনই বাইরে যেতেন পেছন দিক থেকে দরজাটাকে লাগিয়ে তারপরে বাইরে যেতেন। সেদিন যখন শাশুড়ি আমাকে নিয়ে মন্দিরে যায়, তখন কমলিকা বলে তার নাকি শরীর খারাপ আছে, তাই সে মন্দিরে যাবে না। সে নিজের ঘরের মধ্যে শুয়েছিল। এমনিতেও ওই ঘটনাটা হওয়ার পর থেকে কমলিকা আমার সঙ্গে ও শাশুড়ির সঙ্গে ঠিকঠাকভাবে কথাও বলত না। সেদিন আমি যখন শাশুড়ি মায়ের সঙ্গে মন্দিরে যাই, তখন শাশুড়ি পেছন দিক থেকে দরজাটাকে লাগিয়ে দিয়ে আমাকে নিয়ে মন্দিরে যায়। অর্ধেক রাস্তা যাওয়ার পরে মায়ের কিছু জিনিসের কথা মনে পড়ে এবং আমাকে বলে, টাকার ব্যাগটা তো বাড়িতেই ভুলে এসেছি। চলো বাড়ি যাই। প্রায় ১০-১৫ মিনিট যাওয়ার পরে আবার যখন বাড়ি ফিরে আসি, তখন দেখি দরজাটা বাইরের দিক থেকে লক করা নেই, ভেতর দিক থেকে লক করা আছে। ভেতর দিক থেকে দরজা লক করা দেখে শাশুড়ি আমাকে বলে, "চুপচাপ থাকো, একটাও আওয়াজ করবে না।" এটা বলে উনি আমাকে কমলিকার ঘরের দিকে পেছন দিকে রাস্তা দিয়ে নিয়ে যায়। তারপর কমলিকার ঘরে জানলা দিয়ে যা দেখি তা দেখে আমার ও শাশুড়ির মাথা গরম হয়ে যায়। দেখি কমলিকা আমার ছোট শ্বশুরের বড় ছেলে মুকেশের সঙ্গে সম্পর্ক করছে। আমার শাশুড়ি ওটা দেখে তো ওখানেই বসে মুখটাকে চেপে ধরে কাঁদতে শুরু করে। আমি তখন শাশুড়ি মাকে উঠিয়ে বাড়ির সামনের দিকে নিয়ে আসি। কিছুক্ষণ পরে যখন দরজা খুলে মুকেশ বেরিয়ে আসে, তখন আমাদেরকে দেখে সে ভয়ে চমকে যায়। আমার শাশুড়ি তখন তার জামার কলার ধরে তাকে থাপ্পড় মারতে শুরু করে আর বলে, নিজের দাদার বউয়ের সঙ্গে এরকম মুখ কালো করতে তোর একবারও লজ্জা করেনি? তোকে পুলিশের হাতে দিয়ে আসবো। মুকেশ তখন হাত জোড় করে বলে, বড় মা ভুল হয়ে গেছে। যা হওয়ার তা তো হয়েই গেছে। আর কথা বাড়াবাড়ি করো না। দাদাকে এই ব্যাপারে কিছু বলো না। আমার শাশুড়ি যখন মুকেশকে ছেড়ে ঘরের ভিতরে ঢুকে কমলিকার চুলের মুঠি ধরে তাকে মারতে শুরু করে, আমি তখন মাকে ধরে নিই আর বলি, মা এরকমভাবে মারধর করে কোনো লাভ নেই। এই ব্যাপারে বসে কথা বলতে হবে। মা তখন আমার দিকে আঙুল দেখিয়ে বলে, তুই একদম চুপ কর। এই মেয়ে যা কাজ করেছে এটা অনেক বড় পাপ করেছে। এর সঙ্গে বসে আর কি কথা বলবো? এই মেয়ে আর কিছু বাকি রাখেনি। আমার মান সম্মান সবকিছু মাটিতে মিশিয়ে দিয়েছে। আমার ছেলে যখন জানতে পারবে তার কী অবস্থা হবে, ওটা ভেবেই আমার কষ্ট হচ্ছে। মা তখন নিজের পা থেকে চটিটা খুলে কমলিকাকে মারতে শুরু করে। আমি তখন মাকে আবার শান্ত করি। কারণ আমি জানতাম আমার শাশুড়ি মায়েরও কিছু, কিছু দোষ ছিল। যার জন্যই কমলিকা এইসব নোংরা কাজ করছিল। শাশুড়ি তখন কমলিকাকে বলে, "আজকেই দীপেশকে ফোন করে বলব, তুই একসঙ্গে দুটো পরপুরুষের সঙ্গে মুখ কালো করেছিস। তারপরে দীপেশ এসে তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই ঘর থেকে বের করবে।" কমলিকা তখন বলে, "যতদিন দীপেশ আসেনি ততদিন আমাকে শান্তি করে বাঁচতে দিন। যখন দীপেশ আসবে তখন দেখা যাবে।" এই বলে কমলিকা নিজের ঘরে চলে যায়। আমার শাশুড়ি তখন রাগে ফুলতে থাকে। সেদিন রাতের বেলা মা কমলিকাকে খেতেও দেয়নি। তারপর রাতের বেলা যখন মা নিজের ঘরে চলে যায়, আমি লুকিয়ে কমলিকাকে খাবার দিতে গেছিলাম। আমি যখন কমলিকাকে খাবার দিতে গিয়েছিলাম, সে তখন আমাকে বলেছিল, "তোমাকে না আমার প্রতি এসব দরদ দেখাতে হবে না। আমি জানি এসব কাজ তুমিই করেছ। তুমিই শাশুড়িকে দেখিয়েছ। আজ তোমার জন্য আমার শাশুড়ি সবকিছু জানতে পেরেছে।" এই বলে সে আমাকে নিজের ঘর থেকে বের করে দেয়। আমি ভেবেছিলাম কমলিকাকে বোঝানোর চেষ্টা করব। ও যেটা করছে সেটা খুবই ভুল কাজ করছে। এতে সে নিজের জীবনটা নষ্ট করছে। আমি জানতাম আমার শাশুড়ি খুবই কড়া মেজাজের ছিল। উনি বাড়ির বউদেরকে নিয়ে অনেক ভাবতেন। উনি বাড়ির বউদেরকে নিয়ে অনেক গর্ব করতেন। উনি এটা ভয় পেতেন যে তার ছেলেদের অনুপস্থিতিতে কোনো বাইরের ছেলে যাতে তাদের বাড়ির বউয়ের উপরে খারাপ নজর না দেয়। ওইজন্য উনি আমাদের সঙ্গে হয়তো এত বেশি স্ট্রিক্ট ছিলেন। আসলে কমলিকাকে আমি যখন অনেক বেশি চাপ দিয়েছিলাম, তখন সে সত্যি কথা বলতে বাধ্য হয়েছিল যে সে কীভাবে এই নোংরা কাজের মধ্যে জড়িত হয়েছিল। সেদিন সে আমাকে সব সত্যি কথা বলেছিল। আসলে যখন আমার ছোট শ্বশুরের বড় ছেলে মুকেশ আমাদের বাড়িতে আসতো, তখন থেকে কমলিকা ও মুকেশের প্রেম শুরু হয়েছিল। কমলিকা যখন তার বরের কাছে সময় পায়নি, তখন সে মুকেশের প্রেমে পড়ে যায় এবং আমাদের অনুপস্থিতিতে মুকেশ যখন বাড়ি আসতো, তখন কমলিকা মুকেশের সঙ্গে সম্পর্ক করত। এদিকে একদিন যখন সে মুকেশের সঙ্গে সম্পর্ক করছিল, ওই সময় মোহন বাড়িতে ওষুধ দিতে এসেছিল
এবং যখন সে কমলিকার ঘর থেকে আওয়াজ পায় তখন সে জানালা দিয়ে দেখে কমলিকা মুকেশের সঙ্গে সম্পর্ক করছে। ওই সময় মোহন মোবাইল বের করে সমস্ত কিছু ভিডিও রেকর্ড করেছিল। তারপরে একদিন রাতে হঠাৎ করেই মোহন বাড়িতে ঢুকে কমলিকার ঘরে গিয়ে তার মুখের মধ্যে হাত চেপে ধরে এবং যাতে কমলিকা চিৎকার করতে না পারে। কমলিকা রাতের বেলা মুকেশকে নিজের রুমের মধ্যে থেকে অনেক বেশি ভয় পেয়েছিল এবং যখন সে চিৎকার করার চেষ্টা করে তখনই সে পকেট থেকে মোবাইল বের করে এবং কমলিকাকে তার ভিডিও দেখায়। ওই ভিডিও দেখে কমলিকা ভয় পেয়ে যায় এবং মোহন টাকা পয়সার লোভ দেখিয়ে কমলিকার সঙ্গে সম্পর্ক করে। কমলিকা লোভে পড়ে এবং ওই ভিডিও দেখে ভয়ে মোহনের সঙ্গে সম্পর্ক করতে বাধ্য হয়ে যায়। কমলিকা এইভাবে এই সমস্ত নোংরা কাজের মধ্যে জড়িত হয়ে গেছিল। তার বর যদি আজ তার কাছে থাকতো তাহলে কমলিকার এইরকম অবস্থা হতো না। যদিও বা আমার বর আমার কাছে থাকতো না, কিন্তু আমি কখনোই এরকম বোকামি করিনি। আমি জানতাম বর দূরে থাকলেও সে একদিন না একদিন আমার কাছে আসবে এবং যখন সে আমার কাছে আসবে তখন আমি কিভাবে আমার বরের সামনে দাঁড়াবো, এসব কথা ভেবে আমি কোনোদিনও কোনো নোংরা কাজ করিনি। কিন্তু আমি জানতাম কমলিকা যেহেতু এত বড় কাণ্ড করেছে, তাই আমার শাশুড়ি মা চুপচাপ বসে থাকবেন না। উনি কিছু না কিছু চিন্তাভাবনা করবেন। কারণ আমার শাশুড়ি নিজের বাড়ির মান-সম্মান নিয়ে অনেক বেশি ভাবতেন। আর এইভাবে কমলিকা আমার শাশুড়ির নাক কেটে দেবে, এতে আমার শাশুড়ি চুপচাপ বসে থাকবে না। আমি ৩ বছর থেকে শাশুড়ি মায়ের সঙ্গে আছি। তাই আমি উনাকে ভালো করে চিনে গেছি। সেদিন রাতের বেলা আমি এসব কথা ভাবছিলামই। রাত তখন ১টা বাজছিল। ঠিক ওই সময় দেখি শাশুড়ি মা আস্তে করে লুকিয়ে, লুকিয়ে আমার ঘরে ঢুকে। আমি তখন চোখটা বুজেছিলাম। উনাকে দেখি আমার পাশে এসে চেক করেন আমি ঘুমিয়ে আছি না জেগে আছি। আমি যখন শুয়ে থাকার নাটক করি তখন উনি বুঝতে পারেন যে আমি গভীর ঘুমে আছি। তারপর উনি আমার রুম থেকে আস্তে করে বেরিয়ে যান। আমিও তখন উনার পেছন করার জন্য বিছানায় উঠে বসে যাই। তারপর আস্তে করে বিছানা থেকে নেমে রুমের দরজা থেকে উঁকি মেরে দেখি আমার শাশুড়ি কমলিকার ঘরের দরজা খুলে ভেতরে ঢুকছে। তারপর আমিও আস্তে করে আমার ঘরের দরজা খুলে কমলিকার ঘরের দিকে যেতেই কমলিকার ঘর থেকে জিনিসপাতি পড়ার শব্দ পাই। তখন আমি তাড়াতাড়ি কমলিকার ঘরের দিকে যাই। গিয়ে দেখি আমার শাশুড়ি কমলিকার মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করছে। আমি তাড়াতাড়ি শাশুড়িকে গিয়ে টেনে সরিয়ে দিই আর বলি, "মা, আপনি এটা কি করছেন? আপনি এটা অনেক বড় অপরাধ করছেন।" মা তখন হাত থেকে বালিশটা ছুঁড়ে ফেলে দেয়। ও কাঁদতে, কাঁদতে বলে, "তাছাড়া আর কি করব? আর কি উপায় আছে? এই মেয়েটাকে বাড়ির বউ বানিয়ে আমি অনেক বড় ভুল করেছি।" কমলিকাও তখন কাঁদতে, কাঁদতে এসে বলে, "ভালোই হবে। আমাকে মেরে ফেলেন। এরকমভাবে বিধবার জীবন কাটানোর থেকে মরে যাওয়াই ভালো। আপনি বাবার বাড়ি যেতে দিবেন না। আপনি বরের সঙ্গে থাকতেও দিবেন না। বরের সঙ্গে কথাও বলতে দিবেন না। আপনি কি চান আমাদের থেকে?" মা তখন কমলিকার কথা শুনে আশ্চর্য হয়ে আমাদের ২ জনের মুখের দিকে তাকিয়ে বলেন, "তোমরা এতদিন থেকে আমাকে এই চিনলে? আমি তোমাদের ভালোর জন্য এসব করছিলাম। কিন্তু ভাবতেও পারিনি তোমরা আমার ব্যাপারে এতটা খারাপ ভাববে।" এই বলে উনি তখনই নিজের ছেলেদেরকে ফোন করেন এবং বলেন কালকে সকালের মধ্যে বাড়ি আসতে হবে। সেদিন আমরা সারারাত ৩ জনে জেগেছিলাম। আমি শাশুড়ি মা এবং কমলিকা ওদের দুজনকেই বোঝানোর চেষ্টা করছিলাম। কারণ আমি জানতাম এখানে যতটা দোষ আমার শাশুড়ির ছিল তার কিছুটা হলেও কমলিকারও ছিল। পরের দিন রাতের মধ্যে দীপেশ ও আমার বর বাড়ি এসে হাজির হয়ে যায়। বাড়ি আসার পরে দীপেশ ও আমার বরকে আমি সব সত্যি কথা বলে দিয়েছিলাম। সব কথা শোনার পরে দীপেশ কমলিকার গালে কষিয়ে চড় মেরেছিল আর বলেছিল, "তোমাকে যদি আমি এখনই ডিভোর্স দিয়ে দিই তাহলে তুমি কোথায় যাবে?" কমলিকা তখন দীপেশের হাতে পায়ে ধরে বলে, "তোমার সঙ্গে বিয়ে হওয়ার পরে তোমার সঙ্গে আমি ভালো করে টাইমও কাটাতে পারিনি। তুমি যদি আমার কাছে থাকতে, আমি যদি তোমার ভালোবাসা পেতাম, তাহলে কোনো দিনই এসব নোংরা কাজ আমি করতাম না। তোমার মা সবসময় আমার সঙ্গে ও দিদির সঙ্গে খারাপ ব্যবহার করেন। প্রত্যেকটা কথায় আমাদের তানা মারেন। কোনো কিছু ভুল ত্রুটি হলেই অনেক বেশি কথা শুনিয়ে দেন।" তারপরে কমলিকা বলে, "আমি যেহেতু ভুল করেছি ওটার শাস্তি আমি পেতে রাজি আছি। কিন্তু আমাকে একটা সুযোগ দিতে হবে।" তারপর আমি ও আমার বর মিলে শাশুড়ি মাকে বলি, "এইভাবে কিন্তু আমাদের সংসারটা তছনছ হয়ে যাবে। তাই আমাদেরকে কিছু একটা উপায় বের করতেই হবে।" আমি ও বর মিলে শাশুড়ি মাকে বলি, "এক ভাই দিল্লিতে থাকবে ও এক ভাই বাড়িতে থাকবে এবং যে যেখানে থাক না কেন নিজের, নিজের বউকে নিয়ে থাকবে। তার মানে যখন দীপেশ ও কমলিকা দিল্লিতে থাকবে তখন আমি ও বর এই বাড়িতে থাকবো শাশুড়ি মায়ের সঙ্গে। তারপর দীপেশ ও কমলিকা যখন দিল্লি থেকে ৬ মাস পরে আসবে তখন আমি আর বর দিল্লিতে গিয়ে ৬ মাস থাকবো। এইভাবে অল্টারনেট করে বাইরে গিয়ে কাজ করে টাকা ইনকাম করতে হবে। এতে আমাদের ২ জনের বৈবাহিক জীবনটা ঠিক থাকবে
এবং আমাদের এই গ্রামের বাড়িও ফাঁকা থাকবে না। আসলে ১ম এ যখন আমার বর ও দীপেশ দিল্লি যায়, তখন আমার বর বলেছিল আমাকে ও মাকে দিল্লি নিয়ে চলে যাবে। কিন্তু মা যেতে রাজি হয়নি। মা বলেছিল এইভাবে বাড়ি ছেড়ে ওখানে গিয়ে সবার থাকাটা ঠিক হবে না। তার জন্য বর ও আমি মিলে এই সিদ্ধান্তে আসতে পেরেছি। তারপর আমার শাশুড়ি মাও নিজের ভুল স্বীকার করেছিলেন যে উনি আমাদের সঙ্গে যা করেছেন সেটা ভুল করেছেন। তারপর আমার শাশুড়ি মা আমাকে ও কমলিকাকে জড়িয়ে ধরেন আর বলেন, "আমি তোমাদের সঙ্গে ভুল করেছি। আমাকে ক্ষমা করে দাও।" এসব কথা জানার পরের দিন মোহনকে বাড়িতে ডেকেছিল এবং তার মোবাইল থেকে কমলিকার নোংরা ভিডিও ডিলিট করতে বলেছিল। মোহন ভয়ে কমলিকার নোংরা ভিডিও নিজের মোবাইল থেকে ডিলিট করেছিল। কারণ দীপেশ বলেছিল ভিডিওটা ডিলিট না করলে পুলিশের কাছে গিয়ে মোহনের নামে কেস করবে। এই ঘটনাটা হতে আজ ৪ বছর হয়ে গেছে। আমারও সন্তান হয়েছে এবং কমলিকারও সন্তান হয়েছে। কমলিকা তার স্বামীর ভালোবাসা পেয়ে একদম বদলে গেছে। আজ আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকি। আমার বর ও দীপেশ আর বাইরে কাজ করতে যায় না। আমার শাশুড়িও আর আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে না। বন্ধুরা, গল্পের শেষে একটাই কথা বলব, অতিরিক্ত শাসন একটা ভালো মানুষকেও খারাপ করে দেয়।